আসসালামু আলাইকুম, তুষার আছি। আগে যে ফোনটা উঠছে মানে তুষার বলার আগে সেটার নাম হচ্ছে টার্বো 4 প্রো। রেডমি টার্বো 4 প্রো নতুন ফোন আসছে অ্যান্ড আমরা মোটামুটি গরম, একদম ফুলি গরম অবস্থায় আনতে পারি নাই, মোটামুটি গরম অবস্থায় এটার একটা ভিডিও নিয়ে আসছি। আজকে একটা ফার্স্ট ইমপ্রেশন অথবা ওভারভিউ ভিডিও হবে, বাট ওভারভিউতে অনেক তথ্য দিব যেগুলো মানুষে মোটামুটি রিভিউতে দেয় ভাই। কারণ টার্বো 4 প্রো নিয়ে আপনারা অনেক কোশ্চেন করতেছেন, অনেক কমেন্ট করতেছেন। মোটামুটি লঞ্চের পর থেকে, দেশে ঢুকার পর থেকে ভালো হাইপ চলতেছে। হাইপ চলার কারণ আছে, এটা স্ন্যাপড্রাগন 8s Gen 4 আলা ফার্স্ট ফোন। অ্যান্ড পাশাপাশি আর একটা বড় ব্যাপার, এটার ব্যাটারিটা 7550 mAh এর ব্যাটারি। অ্যান্ড অলরেডি কিন্তু 2025 সালে ব্যাটারি ওয়ার শুরু হয়ে গেছে চাইনিজদের মধ্যে। 7300, 500, 7700 আপনারা দেখতে পারবেন, মোটামুটি অনেক কিছু। অ্যান্ড এইটা 7550 mAh ক্যাপাসিটি লঞ্চিং পর্যন্ত ওই হাইয়েস্ট ছিল। এরপরে আবার অনার হচ্ছে ওরে খায়া দিছে। অ্যান্ড রিসেন্টলি শুনতেছি রিয়েলমি আবার নাকি 10,000 mAh দিয়ে একটা আনতেছে। ভাই চাইনিজরা ব্যাটারি নিয়ে কি শুরু করছে। তো এটা হচ্ছে টার্বো 4 প্রো। আমরা আনছি হচ্ছে লাইট টেলিকম থেকে, তারা ফ্রেশ বাজারে ঢুকায় ফেলছে। যমুনায় এবং বসুন্ধরায় লাইট টেলিকমের শপ আছে। এই ধরনের ফোনগুলো আপনারা লাইট টেলিকম থেকে প্রচুর কিনেন, আমি জানি অলরেডি। সো এটার 12 256 GB দাম হচ্ছে বর্তমানে 48 থেকে 49,000 টাকা। অ্যান্ড এই দামটা একটু বেশি, আমার কাছে তো ভালো লাগতেছে না। আমরা সাজেস্ট করবো যে 45,000 টাকার নিচে যখন নামবে তখন অ্যাকচুয়ালি আপনার কেনা উচিত যদি এটা কিনতে চান। অ্যান্ড এই ফোনের টাইপটা আমি বলে দিই, বর্তমানে যেই পারফরমেন্স সেন্ট্রিক ফোনগুলো বের হইতেছে সেইগুলোর কিন্তু ক্যামেরাও মোটামুটি ভালো হচ্ছে, মানে পারফরমেন্সে জোস, ক্যামেরায় ভালো। বাট এইটা পারফরমেন্সে জোস, ক্যামেরায় নট দ্যাট গুড। সো টার্বো 4 প্রো পাওয়া যাচ্ছে 4টা কালারে অ্যাকচুয়ালি, ব্ল্যাক, এই হোয়াইটটা, অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে ওই যে আপেল কালার আছে, সবুজ টাইপের কালারটা, মিন্ট কালার নাকি কি কম ওই কালারটারে, পেস্ট কালার রাফিদ। আর একটা হ্যারি পটার এডিশন আছে, ওরা লাস্ট টাইমও লঞ্চ করছিল হ্যারি পটার এডিশন। এটা হচ্ছে গ্লাস, মেটাল গ্লাস, মানে স্যান্ডউইচ বিল্ড। অ্যান্ড এটা কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন আছে। মোস্ট প্রবাবলি সামনে, পিছনে আছে কিনা নিশ্চিত না। অ্যান্ড পিছনে কি ফিঙ্গারপ্রিন্টস মাছ পরে না, পড়তেছে না, এটা ম্যাট। বাট আমি ডিসঅ্যাপয়েন্টেড পিছনে দুইটা ক্যামেরা নিয়ে, সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু পরে কথা বলতেছি। এই ফোনটা IP68 রেটিং প্রাপ্ত, মানে পানি টানির ক্ষেত্রে, ধুলাবালুর ক্ষেত্রে আপনি কমপ্লিটলি সেফ আছেন। অ্যান্ড নিচের যে সিম কার্ড ট্রেটা আছে এটার মধ্যে 2টা সিম আটে। হাতে নিলে আপনি যা ফিল পাবেন, টার্বো 4 প্রো যথেষ্ট চওড়া, যথেষ্ট চওড়া একটা ফোন। আমার টাইপের ফোন না, আমি পছন্দ করি একটু চিকন লম্বাটে ফোন। এইটা চওড়া বড় ফোন, আমার আঙ্গুল দেখেন যাইতাছে না। যাদের হাত বড় তাদের জন্য খুব সুন্দরভাবে যাবে। অ্যান্ড সলিড বিল্ড কোয়ালিটি, অ্যালুমিনিয়াম গ্লাস বিল্ড। অ্যান্ড স্পেশালি ফ্রন্ট সাইডের বেজেলটা যথেষ্ট পরিমাণ কম হওয়ার কারণে আমার কাছে ভালো লাগতেছে। এই সাইডটাও, সামনের যে ক্যামেরা কাট আউটটা, এইটাও অতিরিক্ত বড় না, যদিও ফ্রন্ট ক্যামেরা যে লেন্সটার তুলনায় একটু বড় লাগতেছে, বাট ঠিকঠাক আছে। বিল্ড কোয়ালিটি ওয়াইজ এইটারে মোটামুটি A+ দেওয়া উচিত নিঃসন্দেহে, ইজিলি পাওয়ার কথা। অ্যান্ড এটা নিয়ে মনে হয় একটু ভাঙচুর টাইপেরও ব্যাপার স্যাপার ওরা করতেছে। এটা TUV সার্টিফাইড আছে, ACUD সার্টিফিকেশন যেটা বলে আর কি, 5 স্টার। ভাঙচুর টাংচুর মানে বিল্ড কোয়ালিটি ভালো ভাই, সোজা বাংলা কথা। সো টার্বো 4 প্রো এর সবচেয়ে স্পেশাল জায়গা যেটা, সেটা হচ্ছে পারফরমেন্স বা চিপসেটটা। স্ন্যাপড্রাগন 8s Gen 4 ফার্স্ট টাইম দিয়ে বেরিয়েছে। এই চিপসেটটারে আপনার প্রথমবারই ATC থেকে ভালোভাবে কোন অবস্থান ওর সেটা জানা নেওয়া জরুরি। সো 8s Gen 4 রে আপনি রাখতে পারেন 8 Gen 3, আগের বছরে যেটা ফ্ল্যাগশিপ ছিল সেটার থেকে একটু উপরে। অ্যান্ড এইবার যে স্ন্যাপড্রাগন 8 Elite আছে সেটার থেকে একটু ভালো পরিমাণে নিচে। অ্যান্ড আমি যদি এই 8s Gen 4 এর একটু স্ট্রাকচারটা সহজে বুঝাই, আপনি যদি লাস্ট টাইমে স্ন্যাপড্রাগন যেই 8 Gen 3 ছিল সেটা যদি কোর স্ট্রাকচারটা দেখতে যান, তাহলে আপনি দেখবেন যে একটা প্রাইম কোর ছিল সেইখানে, যেটা হচ্ছে Cortex X4 এর। আর A720 কোর ছিল সেখানে 4টা, আর 2টা কোর ছিল হচ্ছে A520। এটা হচ্ছে 8 Gen 3 এর আর্কিটেকচার বা কোরের যে স্ট্রাকচারটা ছিল। বাট ওরা এবার কি করছে, 8 Gen 4 এ এই A520 রে বাদ দিয়া এই সবগুলা A720 করে ফেলছে। সো আপনি অ্যাকচুয়ালি 8 Gen 4 এ পাচ্ছেন একটা প্রাইম কোর X4 কোর, আর বাকি 7টাই A720 পারফরমেন্স কোর, কোনো এফিসিয়েন্সি কোর নাই। অ্যান্ড এই কারণে 8 Gen 3 থেকে এই পার্থক্যটা আসার কারণে অ্যাকচুয়ালি এইবারের 8s Gen 4 ভালো পরিমাণ পাওয়ার হাংরি হবে। অ্যান্ড 8s Gen 4 দিয়ে ফোন আনতে হইলে এইরকম বড় ক্যাপাসিটির ব্যাটারি দিয়েই আনতে হবে। আমরা অলরেডি যা ফিল পাচ্ছি, স্ট্যান্ডার্ডের থেকে একটু বেশি ক্যাপাসিটিওয়ালা ব্যাটারি একদম মাস্ট। অ্যান্ড আমরা অলরেডি এটাতে হচ্ছে প্রমাণ পাইছি যে এইটা ব্যাটারি হাংরি। গেমিং এর কথা বলি, প্রথমে আমরা MLBB খেলছিলাম একদম ম্যাক্স সেটিংসে, মানে সুপার প্লাস আলট্রাতে।
গ্রাফিক্স জোস ছিল, এক্সট্রিম ফাইট সিচুয়েশনও ফ্রেম রেট 60 এর দিকেই ছিল, বাট সমস্যা হচ্ছে 30 মিনিট এমএলবিবি খেলার পরেই 6% ড্রপ করছে ব্যাটারি ব্যাকআপ। এইটা 7550 mAh ক্যাপাসিটির 6%, মানে আমাদের ইউজুয়াল যে ব্যাটারিগুলো থাকে 5500 mAh, সেগুলোর ক্ষেত্রে তো এটা 10-11-12%-এর হয়তো বা হয়ে যেতে পারে নাকি, অ্যাটলিস্ট তো 10% হয়ে যাবে অ্যাটলিস্ট। সো বুঝতেই পারতেছেন অনেক ব্যাটারি খাইছে। অ্যান্ড এরপরে আমরা ডেল্টা ফোর্স খেলছি স্মুথ গ্রাফিক্সে 120 FPS-এ, অ্যান্ড গেমিং পারফরমেন্স অ্যাকচুয়ালি জোশ ছিল ভাই। 30 মিনিটে প্রায় 30 মিনিটই 118, 19, 20-এর মতন ফ্রেম রেট ছিল, বাট এইখানেও 7% ব্যাটারি ড্রপ আমরা লক করতে পারছি, মানে ব্যাটারি ভালো পরিমাণে খাচ্ছে। এরপর ওয়ারজোন মোবাইল খেলছি পিক গ্রাফিক্স আনক্যাপড ফ্রেম রেটে। এখানে শুরুতে 115 থেকে 117-এর মতো ফ্রেম রেট পাইছি, বাট এরপরে 80-র ঘরেও নামতে দেখছি। এইটা ওয়ারজোন মোবাইলের ক্ষেত্রে মোটামুটি একটা স্বাভাবিক ব্যাপার, তবে গ্রাফিক্স কোয়ালিটি ড্রপ করে নাই, অ্যান্ড মাইক্রো স্টার্টারিং ওইরকম লক্ষণীয় ছিল না, এটা বেশ ভালো ব্যাপার। অ্যান্ড এইখানেও ব্যাটারির ক্ষেত্রে 1 ঘন্টায় 14%-এর মতন ব্যাটারি ড্রপ করতে দেখছি। এই 7550 mAh ক্যাপাসিটিতে যদি 14% হয়, রেগুলার ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন, আপনি যদি স্ট্যান্ডার্ডের জন্য তুলনার জন্য লাইক এটা 18-19%-এর মতন ড্রপ করছে অ্যাকচুয়ালি, যদি রেগুলার ক্যাপাসিটি ওর হইতো ওর ব্যাটারিটা। অ্যান্ড লাস্টে পাবজি খেলছি আমরা, যদিও পাবজি নতুন চিপসেটের সাথে এখন অপটিমাইজড হয় নাই, তাই মাত্র 60 FPS দেখাচ্ছে, বাট চিন্তা নাই, 120 FPS পর্যন্ত চলে আসার কথা খুব দ্রুত, এখনও 60 FPS, এটা একটু অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার আছে। এর পাশাপাশি ব্যাটারিটার কথা যেহেতু বলতেছি, আমার মূল পয়েন্টটা হচ্ছে এই চিপসেটটা অনেক ব্যাটারি হাংরি অ্যান্ড প্রচুর পরিমাণ ব্যাটারি খাবে। এটার আপনি ক্যাপাসিটি লিখিত দেখতেছেন 7550 mAh। আমি ভাই পার্সোনালি আপনারা বলে দিই, অন্য কেউ বলবে কিনা জানি না, এইটার থেকে অ্যাকচুয়ালি আপনি ব্যাকআপ পাবেন 6000, 6200, 300, 400 mAh আলা ফোনগুলো থেকে যেমন ব্যাকআপ পান আপনি তেমন ব্যাকআপ পাবেন ভাই, সোজা বাংলা কথা, কারণ চিপসেটটা প্রচুর পরিমাণে পাওয়ার খায়। একদম যে মানে আপনারে 12-13 ঘন্টা এসওটি দিয়ে দিবে ওই রকম এক্সপেক্ট করার কারণ নাই, দরকারও নাই ভাই। আমরা যতখানি থিওরিটিক্যালি দেখতেছি এটা 8 থেকে 9 ঘন্টার মতন এসওটি দেওয়ার কথা, হুইচ ইজ গুড। আর বক্সে কিন্তু 90 ওয়াটের একটা চার্জার দিয়ে দিছে ওরা, চার্জার দিয়ে যথেষ্ট পরিমাণ ভালোই ফাস্ট চার্জ হয়, মোটামুটি ফুল চার্জের কাছাকাছি চলে যাইতে এটা 1 ঘন্টার মতন সময় নেয়, 1 ঘন্টার একটু বেশি সময় ফুল চার্জ হয়ে যেতে পারে। পাশাপাশি এটাই যে র্যাম রম অপশন আছে UFS 4.1 স্টোরেজ, সবগুলাতে যত রম অপশন আছে 256, 512, 1 টেরাবাইট সব UFS 4.1, কোনো বৈষম্য নাই। অ্যান্ড 12 GB র্যাম অ্যান্ড হচ্ছে 16 GB র্যাম অপশন আছে। আপনারা 12, 256 GB কম্বিনেশনটা নিলেই সবচেয়ে ভালো, এর থেকে বেশি আই ডোন্ট থিঙ্ক দরকার হয়। পারফরমেন্স সাইডে এটা একদম ফুলি কাভার্ড আছে, আমার কাছে পারফরমেন্স বেশ জোস লাগছে অ্যাকচুয়ালি। সো পারফরমেন্স সেক্টরে যদি একটু কম্প্রেস করি তাহলে অনেক কথা বলে ফেলছি অ্যাকচুয়ালি পারফরমেন্স নিয়ে, কারণ পারফরমেন্সই এটা সব দেওয়ার মতন ম্যাক্সিমাম জিনিস এটা পারফরমেন্সই দিছে। অ্যান্ড বেঞ্চমার্ক স্কোরগুলো আপনাদেরকে একটু ভিজুয়ালি আমি দেখা দিচ্ছি। আমরা কেন জানি আমাদের ইউনিটটা AnTuTu-তে একটু কম পাইছি, অ্যাকচুয়ালি এটা AnTuTu আরও বেশি দেখাচ্ছে অন্যরা, আমরা রিভিউতে সেটা ক্লিয়ার করে ফেলতে পারবো, কোনো ইস্যু নাই। আর এইটার পজিশন মানে 8s Gen 4 এর পজিশন হচ্ছে 8 Gen 3 থেকে একটু উপরে অ্যান্ড 8 Elite থেকে একটু ভালোই নিচে। সো এই জায়গায় ও অবস্থান করতেছে, এইটা সম্পর্কে ক্লিয়ার থাকলে যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজেন তারা যাইতে পারেন এইদিকে। বাট কাহিনী আছে এখানে, অন্যান্য ফোনও এখনও পারফরমেন্স সেন্ট্রিক দিচ্ছে, ওরা পাশাপাশি না যথেষ্ট ভালো একটা ক্যামেরা দিচ্ছে, মানে লাইক 5 থেকে 6 মার্ক পাওয়া একটা স্ট্যান্ডার্ড ক্যামেরা দিচ্ছে। বাট এইটার ক্যামেরাটার মোটামুটি আকারের জট, এইটা একটা অলমোস্ট 50,000 টাকার বা 45,000 টাকার মতন দামের ফোন। এইটার ক্যামেরা আমি বলবো 25,000 টাকা অথবা 30,000 টাকার লেভেলের। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 15 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 600 সেন্সরটা আর কি, যেটা মোস্ট কমন আপনারা দেখেন, লাইটিয়া লাইট 600 সেইটা। অ্যান্ড একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিছে, কোনো টেলিফটো নাই। এই প্রাইস রেঞ্জে চাইনিজ ফোন হিসাবে এইটুক স্পেক আমরা ডিমান্ড করতে পারি, অ্যান্ড আমাদের পাওয়ার কথা, কারণ চাইনিজ ফোনগুলো অলওয়েজ ভ্যালু ফর মানি হয়। আর ফ্রন্ট একটা অমনিভিশনের 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, এই হচ্ছে ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরাতে OIS আছে, আর ছবির কোয়ালিটিগুলো অ্যাভারেজ টু ডিসেন্ট লাগছে সর্বোচ্চ, এর থেকে বেশি বলবো না। আমি তো শুরুতেই বলে দিলাম 25 থেকে 30,000 টাকা দামের ফোনগুলো যেমন ছবি দেয় এখন ওই রকম দিচ্ছে। কালারটা হালকা একটু বুস্টেড সাইডে প্রডিউস করে, ডায়নামিক রেঞ্জটা কাজ চালা যাওয়ার মতো, বাট মাঝে মাঝে ইনকনসিস্টেন্সি দেখা যায়। অ্যান্ড পোর্ট্রেট তুলতে পারবেন আপনি 1x অ্যান্ড 2x-এ। ডে লাইটে পোর্ট্রেটগুলো মোটামুটি ভালোই কাজ চালানোর মতন আসে, কোয়ালিটি দেখতেছেন আপনারা নিজেও, ফেস স্মুথ করে হালকা, ওই চাইনিজ যেই ব্যাপার স্যাপার আছে সেগুলো সব কিছুই দেখা যাচ্ছে। অ্যান্ড 20 মেগাপিক্সেল যে ফ্রন্ট ক্যামেরা সেটার বেলাতেও জাজমেন্টটা সিমিলার, মানে এইখানেও ফেস স্মুথ করতে দেখবেন, আর একটু বেটার শার্পনেস আমরা অন্তত ফ্রন্ট ক্যামেরাতে আশা করছিলাম। অ্যান্ড 8 মেগাপিক্সেল যে আলট্রা ওয়াইডটা, এটার কোয়ালিটি একদমই অ্যাভারেজ টাইপের, 8 মেগাপিক্সেল অনুযায়ী যেমন আপনারা হয় তেমন আর কি, মোটামুটি এইটা দিয়ে হচ্ছে ম্যাক্স 1080p 30 fps এ ভিডিও করা যায়। আর প্রাইমারি ক্যামেরা দিয়ে 4K 60 fps পর্যন্ত ভিডিও করা যায়। স্টেবিলাইজেশন মোটামুটি থাকে, বাট একটা জিটারনেস অ্যান্ড ওভালের ইস্যু আছে, একটা ওবলিং করে।
অ্যান্ড ভিডিওর মাঝখানে মাঝে মধ্যে মাইক্রো শেকিং দেখবেন। এই জিনিসটা আমরা ওদের টার্বো সিরিজের আগের ফোনেও দেখছি, টার্বো 3 যেটা ছিল সেটাতেও দেখছি। সো ক্যামেরা সেকশন একদম বিলো অ্যাভারেজ, আমি অনেস্টলি বলে ফেলবো বিলো অ্যাভারেজ। যখন আমি 48,000 টাকা 45,000 টাকা দিয়ে কিনে ফেলতেছি তখন এইটার ক্যামেরা লাগবে না, আমি যদি এই চিন্তায় কিনি তাইলে এটা ঠিক আছে, এছাড়া এটা ঠিক নাই। বাট এটা স্ট্রং স্যুট দুইটা বাকি আছে। আমি এতক্ষণ যে নেগেটিভগুলো বললাম ক্যামেরা নিয়ে, দুইটা বাকি আছে স্ট্রং স্যুট বলা, সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেটা অন্ধকার হয়ে গেছে বলার সময়। ডিসপ্লেটা অ্যাকচুয়ালি যথেষ্ট পরিমাণ ব্রাইট, এটা 3200 নিটস পর্যন্ত পিক যায় অ্যান্ড 1800 নিটস পর্যন্ত এটার হচ্ছে HBM মোডে যায়। অ্যান্ড ডিসপ্লেটা আগে থেকে বড় হয়েছে, আগের ওই 6.67 যে অলওয়েজ চলতেছিল সেটার থেকে বড় হয়ে গেছে, আমার হাতে দেখতেছেন অনেক বড়। 6.83 ইঞ্চের একটা হচ্ছে প্যানেল, এইটা 1.5K রেজুলেশন অ্যান্ড 12 বিট ডিসপ্লে ওরা দাবি করতেছে। এখন আমি যতখানি জানি স্মার্টফোনের ক্ষেত্রে 12 বিটগুলো অ্যাকচুয়ালি 12 বিট না, মোর লাইক 10 বিট প্লাস সামহাট 2 বিট, এই টাইপের একটা ব্যাপার স্যাপার থাকে স্মার্টফোন ডিসপ্লের ক্ষেত্রে। বাট মানে অনেক কালারফুল, অনেক পপটপ দেখবেন আপনি। সো মানে এই বাজেটে যা দিছে ইটস মোর দেন এনাফ, মোটামুটি পিক লেভেলের ওরা ডিসপ্লে স্পেক দিছে। ডিসপ্লেটা রিফ্রেশ রেট 120 হার্জ আছে অ্যান্ড HDR10+, ডলবি ভিশন সাপোর্ট, নেটফ্লিক্সে HDR সাপোর্ট এগুলাও আছে। এইটা কিন্তু চাইনিজ ফোনের ক্ষেত্রে হালকা একটু রেয়ার ব্যাপার স্যাপার। দেন একটা ভালো জিনিস হচ্ছে 3540 হার্জের PWM ডিমিং আছে। এই ডিমিং এর ব্যাপারটা নিয়ে আমরা ইউজুয়ালি কথা বলি না। এই PWM ডিমিংটা ইউজ করে হচ্ছে ওলেডের ফ্লিকারিং কমানোর জন্য। লো ব্রাইটনেসে বারবার ডিসপ্লে অন অফের একটা ফ্লিকারিং এর ব্যাপার স্যাপার থাকে। আমার চোখে তো আমি কিছু বুঝি না, যাদের সেন্সিটিভিটি আছে তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে যায়। অ্যান্ড চাইনিজ অনেকগুলো ফোনে কিন্তু এই PWM ডিমিং এর ক্ষেত্রে নজর দিচ্ছে, যেটা গ্লোবাল অনেক বড় বড় ফোনের ক্ষেত্রে, আইফোন স্যামসাং এর ক্ষেত্রে আমরা ভালো দেখি না অত। সো ডিসপ্লে স্পেক্স তো ভালো লাগলো, একদম এই দামে যতখানি পাওয়া যায় ততখানি দিয়ে দিছে। কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন আছে, ওই সাইডটাও কাভার্ড, কোনো টিন্ট ইস্যু আমরা পাই নাই। হালকা মাইনর ব্ল্যাক ক্রাশ ইস্যু দেখলাম আমরা কিছু কন্টেন্টগুলোর ক্ষেত্রে, এটা Xiaomiতে আমরা আগেও খেয়াল করছি, আপনাদের জানা দিলাম এই জন্য। ডিসপ্লে বেজেলগুলো কিন্তু ভালো পরিমাণ ন্যারো, টাচ সেন্সিটিভিটি যথেষ্ট পরিমাণ ভালো, অ্যান্ড স্টেডিও স্পিকার যে দিছে মোটামুটি ভালো পরিমাণে লাউড ভাই। বাট 80%-এর উপর যখন আপনি সাউন্ডটা নিয়ে যাচ্ছেন তখন একটু ডিস্টরশন আসে আমরা খেয়াল করছি। অ্যান্ড যদি স্পিকারটা সেপারেট হইতো, লাইক নিচে দিয়ে একটা হচ্ছে বটম ফায়ারিং অ্যান্ড উপর দিয়ে হচ্ছে আলাদা গ্রিল, তাহলে আমার কাছে মনে হয় একটু বেশি হইতো। এটাতে হচ্ছে ওই যে ইয়ারপিসটার এই সেকেন্ডারি স্পিকার হিসাবে বা স্পিকার হিসাবে, স্টেরিও স্পিকার হিসাবে ইউজ করতেছে। অ্যান্ড বাকি থাকে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা। এই প্রাইস রেঞ্জে কিন্তু চাইনিজরা অলরেডি হচ্ছে আলট্রাসনিক দেওয়া শুরু করে দিছে, বাট ওরা এখন অপটিক্যাল দিছে, যাক গুড। অপটিক্যাল হিসেবেও এটা যথেষ্ট পরিমাণ ফাস্ট অ্যান্ড কুইক আনলক হয়। বাট দেখেন কোন জায়গায় দিছে, আর একটু নিচে দিতি ভাই, এই জায়গায় দিতি, এই জায়গায় করতাম, টাচ করে আনলক করতাম। মানে দেখেন এত বড় একটা ফোন এই জায়গায় এসা আনলক করা ভেরি মাচ টাফ। বাট এমনি স্পিড ঠিকঠাক আছে, ওইটা সমস্যা নাই। এখন এই পর্যন্ত যারা আসছেন ধন্যবাদ আপনাকে ভাই, অ্যাকচুয়ালি মন থেকে ধন্যবাদ। অনেকক্ষণ ধরে বক শুনতেছেন। বাট এটা HyperOS 2 দিয়ে আসছে, 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট ওরা দিবে, মানে অ্যান্ড্রয়েড 15 দিয়ে আসছে, 16, 17, 18 পর্যন্ত গ্যারান্টিড পাওয়া যাবে। হ্যাঁ, চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে এটা মোটামুটি কমন একটা প্যাটার্ন। বাট 4 বছরের দিলে খুব ভালো হইতো, কারণ 8s Gen 4 এর মতন চিপসেট আছে। সো 4 বছর দিলে ইজিলি কাভার করতে পারতো মোটামুটি 6 বছর ওদের একটা ফোন। বাট ওরা চায় যে আপনারা প্রতি 2 বছর পর পর ফোন পাল্টান, এই জন্য ওরা হচ্ছে কম দিতে চায়। অ্যান্ড HyperOS 2.0 এটাতে ভাই যথেষ্ট ভালো ছিল। সো এটা চাইনিজ ইউনিট, চাইনিজ HyperOS পাবেন এটাতে। তাই সুন্দর অ্যানিমেশনগুলো তো আগেও বলছি, HyperOS এর আগের ভিডিওতে এক্সপিরিয়েন্সটা এখানেও তেমন পাইছি। ইউআইতে সব কিছু স্মুথলি পারফর্ম করতেছে, কারণ প্রসেসরটা ভালো পরিমাণের পাওয়ারফুল। এরপর আমরা টেস্ট করছি মোটামুটি কিছু জিনিস যেগুলো চাইনিজ ফোনের ক্ষেত্রে কমনলি ইস্যু হয়, যেমন জিপিএসটা ভালোভাবেই কাজ করতেছিল, বিকাশ অ্যাপের ওটিপি, ইউএসএসডি এইসব নিয়ে কোনো প্যারা খাই নাই আমরা এটাতে ভোল্টি সাপোর্ট পাইছি কোনো টাইপের নেটওয়ার্ক ইস্যু ছাড়া। আমাদের এই 1-2 দিনের টেস্টিংয়ে কোনো নেটওয়ার্ক ইস্যু পাই নাই। সামনে পাবো কিনা সেটা হচ্ছে রিভিউতে জানবো। নেটওয়ার্ক ইস্যুর জন্য IQ Neo 10 তো ধরা খায় গেল, এই বান্দা যদি ধরা না খায় তাহলে ও একটা মোটামুটি মার্কেট পাবে আমার কাছে মনে হয়। বাট একটা জিনিস সেটা হচ্ছে নোটিফিকেশন ডিলে। অ্যান্ড নোটিফিকেশন ডিলে জিনিসটা হচ্ছে চাইনিজ রমের ফোনে থাকেই। আপনারা অলরেডি জানেন যে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, কল আসলে লক্স মানে স্ক্রিনে আসে না, লক স্ক্রিন থেকে টান দিতে হয়, মেসেঞ্জারে মেসেজ আসলে অনেকক্ষণ পরে দেখায়, এইসব নোটিফিকেশন ব্যাপার স্যাপার এইটাতেও আছে চাইনিজ রমের ফোন যেহেতু। কিছু টোটকা আছে যেটা আমরা মনে হয় শতবার বলে ফেলছি আপনাদেরকে, সেগুলো ফলো করলে কিছুটা কমে, বাট একদম মানে বিদায় হয় না। এছাড়া এক্সট্রা ইনফোর মধ্যে NFC সাপোর্ট আছে, এটাই আমি মাত্র টেস্ট করলাম, NFC অন করে দেখছি। অ্যান্ড হচ্ছে রিভার্স চার্জিং সাপোর্ট করে 22.5 ওয়াটে, ও তার দিয়ে অন্য ফোনে চার্জ দিতে পারবে। এটাও কিন্তু অনেক সময় উপকারী একটা ফিচার হয়ে দাঁড়ায়। অনেক ফোন ডেড হয়ে থাকে, লাইক
আইফোনস, সো ওদেরকে হচ্ছে আপনি চার্জ দিতে পারবেন এটা দিয়া, এটার এত বড় ব্যাটারিটা দিয়া। অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে, আমি কি কারেন্টলি রেকমেন্ড করতেছি টার্বো 4 প্রোকে? না, আমি ভাই এই দামে রেকমেন্ড করতেছি না। আমি বলছি আপনাদের শুরুতেই 45,000 টাকার নিচে নামলে তখন লাইক টেলিকম থেকে আপনারা নিশ্চিন্তে কিনে ফেলবেন। লাইক টেলিকমের বসুন্ধরায় শপ আছে, যমুনায় শপ আছে, অ্যান্ড লাইক টেলিকমের ফেসবুক পেজ একটু লাইক দিয়ে রাখবেন, যাতে হচ্ছে লাইক টেলিকমের পেজে লাইক দিয়ে রাখবেন, জিনিসটা মিলছে। আচ্ছা, ওদের পেজে লাইক দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে এটার দামটা কখন 45,000 টাকার নিচে নামতেছে সেটা আপনি জানতে পারবেন, নিয়মিত প্রাইস আপডেটটা পাইতে পারবেন। অ্যান্ড এটা চিপসেট সাইডটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগছে। এটা পারফরমেন্সের সাইডে পিক, সো এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবেই থাকুক, ওর ব্যালেন্সড ফোন হইতে হবে না, বা ওর পারফেক্ট কম্বো বা বিউটিফুল কম্বো হইতে হবে না। আনলাইক আইকিউ নিও 10, ও পারফরমেন্সের সাইডেই থাকুক, কারণ 8s Gen 4 জিনিসটা জোস করছে অ্যাকচুয়ালি। 8s, এই এস সালা যখন ফোনগুলো থাকে চিপসেট দেয়, তখন আমরা একটু বলি যে ও একটু আন্ডার পাওয়ার্ড করে ফেলছে। লাইক লাস্ট টাইম 8s Gen 3 যেটা ছিল, সেটা কিন্তু 8 Gen 3 এর তুলনায় ভালো পরিমাণ আন্ডার পাওয়ার্ড করছিল, অ্যাকচুয়ালি আন্ডার পাওয়ার্ড করছিল। বাট এইবার দেখা যাচ্ছে ওরা কিন্তু অতটা আন্ডার পাওয়ার্ড রাখে নাই। আপনারা এই দামে তো 8 Elite কিনতে পারেন না। যারা পারফরমেন্স ফ্রিক হন, যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজেন, যারা গেমিংয়ের জন্য ফোন খুঁজেন, 8 Elite তো এই দামে 50,000 টাকার নিচে তো পাওয়া যাচ্ছে না, রাইট? সো তখন আপনাদের সাজেস্ট করতে হইতো 8 Gen 3। 8 Gen 3 ইজ অলসো ভেরি গুড, আই নো, বাট এটাতে কিন্তু 8 Gen 3 এর থেকেও অনেক বেটার, ভালো বেটার, অনেক বেটার বললে একটু ভুল হবে, ভালো বেটার পারফরমেন্স পাচ্ছেন, লেটেস্ট ফোন পাচ্ছেন। সো সেই অনুযায়ী 45,000 টাকার নিচে নামলে ও রেকমেন্ডেড। বাট মাথায় রাখবেন যে ব্যাটারিটা 7550 mAh, বাট আপনি ব্যাকআপ পাবেন, ধরে নেবেন, মাথায় এটা সেট করে নেবেন 6500 mAh এর মতন আপনি পাবেন। হ্যাঁ, ওইটুক পাইলে আপনি সন্তুষ্ট। আর দ্বিতীয় ব্যাপার, এটার ক্যামেরার থেকে আপনি খুব একটা আশা করেন না, কিন্তু এমন কিছু আশা করেন না ভাই, তাইলেই আপনি মোটামুটি শান্তি। টার্বো 4 প্রো এর মোটামুটি প্রাইসটা ম্যাচিউর হলে দেন আমরা রিভিউ নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। আশিকুর রহমান তুষার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।